17 যদি ক্লাস অনলাইন হয়ে যায় তখন তখন অন্য কিছু চিন্তা করা যাবে, বাট এখন পর্যন্ত আপনাদের মিড হবে ফেব্রুয়ারি 17 তারিখে। আর তার আগে স্যাটারডেতে, ও আচ্ছা, স্যাটারডেতে তো 14 তারিখ। হুম, আমি হচ্ছে আমার আরেকটা সেকশন আমি বলে দিছি যে ওদেরকে আমি স্যাটারডেতে একটা মেকআপ ক্লাস নেবো, মানে অনলাইনে, অফলাইনে হবে না, অনলাইনে মেকআপ ক্লাস হবে, জাস্ট একটা রিভিউ ক্লাস। বাট স্যাটারডে এখন মনে হয় চেঞ্জ করবো, আমার খেয়াল ছিল না এটা হচ্ছে 14 তারিখ। 13, 14, 13, 14 তো অনেকে প্ল্যান থাকতে পারে। 15 তারিখে, 15 তারিখ কি ভার্সিটি খোলা? আপনারা কেউ বলতে পারবেন? জি ম্যাম, 15 তারিখ থেকে রেগুলার ক্লাসেস হবে। আচ্ছা, আপনারা কি 14 তারিখে মেকআপ ক্লাস করতে চান? না ম্যাম। ম্যাম 13 তারিখ? হ্যাঁ ম্যাম, শিওর। আচ্ছা, আমি গুগল ক্লাসরুমে একটা পোল খুলবো, ঠিক আছে? ভোট অনুযায়ী আমি আইদার 13 অথবা 14 এই 2 দিনে যে কোনো একদিন মেকআপ ক্লাস নিব, একটা অনলাইনেই হবে, জাস্ট রিভিউ ক্লাস থাকবে। আজকে যা পড়াবো আমাদের মিডের সিলেবাস আজকের ক্লাস পর্যন্তই হবে। আজকে আমি খুবই অল্প, জাস্ট কয়েকটা জিনিস দেখাবো, কারণ আই নো 90 মিনিটস ক্লাস নেওয়া অনলাইনে খুবই উম, ঝামেলার। মানে আপনাদেরও কনসেন্ট্রেশন থাকবে না, শুধু শুধু বক বক করাই হবে, মাথার উপর দিয়ে সব চলে যাবে। সো আমি জাস্ট অল্প কয়েকটা জিনিস আজকে দেখাবো, দেখায় ক্লাস শেষ করে দেবো, এবং আজকে যা পড়াবো এতটুকুই আমাদের মিডের সিলেবাস থাকবে। অ্যান্ড যে নেক্সট একটা রিভিউ ক্লাস থাকবে মিডের আগে, সেটা হচ্ছে আমাদের শুধু রিভিউ ক্লাস মিডের ব্যাপারে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আগে থেকে একটু পড়ে আসেন, তাহলে আপনাদের কোনো কনফিউশন থাকলে আমাকে ওই দিন রিভিউ ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। আমি জাস্ট রিভিউ করবো শুরু থেকে আজকে ক্লাস পর্যন্ত কি কি পড়াইছি, এটাই, আর কিছু না। আচ্ছা, এখন তাহলে আমরা ক্লাস একটু শুরু করি। আজকে পড়াবো ইলাস্টিসিটির বাকি পার্ট, যা বাকি আছে। তো ইলাস্টিসিটি আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, ইলাস্টিসিটি দিয়ে আমরা কি মেজার করতে পারি, যে আমাদের আহ উম, কতটুকু আমাদের ডিমান্ডটা কতটুকু চেঞ্জ হচ্ছে প্রাইসের রেসপেক্টে। লাইক যে কোনো একটা গুডসের যদি প্রাইস বাড়ে অথবা কমে, সেটার কারণে আমাদের ডিমান্ডও কি হবে, কমবে অথবা বাড়বে। এই যে ডিমান্ড, যে আমরা কতটুকু রেসপন্ড করছি এই প্রাইস ইনক্রিজ অথবা ডিক্রিজে, সেটাই আমরা মেজার করি ইলাস্টিসিটি দিয়ে। ইলাস্টিসিটি আমরা পার্সেন্টেজে মেজার করি। আহ যখন আমরা প্রাইসের রিলেশনটা দেখি, প্রাইসের কারণে আমার ডিমান্ড চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা বলছি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। যখন আমরা অন্য কিছু রেসপেক্টে আমাদের ডিমান্ড চেঞ্জ হবে, লাইক আমার ইনকামের কারণে, তখন আমরা সেটাকে বলি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আরো অন্য অন্য ইলাস্টিসিটি আছে, লাইক ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আছে। এইগুলো আমি অত ডেপথে যাব না। আমরা জাস্ট এখন এই সেমিস্টারে আমরা জাস্ট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড পর্যন্তই রাখবো। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা কিভাবে মেজার করি, ইকুয়েশনটা আমি লিখে দিয়েছিলাম। পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। বেসিক্যালি প্রাইস চেঞ্জের কারণে আমার ডিমান্ডটা কতটুকু চেঞ্জ হচ্ছে আমি সেটাই এখানে দেখি। এবং এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা কি হতে পারে, ইলাস্টিক হতে পারে, ইনইলাস্টিক হতে পারে, ইউনিট ইলাস্টিক হতে পারে, আবার পারফেক্টলি ইলাস্টিকও হতে পারে, পারফেক্টলি ইনইলাস্টিকও হতে পারে। এটা ডিপেন্ড করে কিসের উপরে, আমার পিইডি এর ভ্যালুর উপরে। এখানে একটা চার্ট দিয়ে দিয়েছিলাম ক্লাস লেকচারে। এই চার্টটাতে দেখা যাচ্ছে যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কখন ইলাস্টিক হবে, যখন গ্রেটার দেন 1, ইকুয়াল টু 1 হলে ইউনিট ইলাস্টিক, লেস দেন 1 হলে ইনইলাস্টিক, ইকুয়াল টু 0 হলে পারফেক্টলি ইনইলাস্টিক, আর ইনফাইনাইট হলে পারফেক্টলি ইলাস্টিক। আমরা ক্লাসে গ্রাফ গুলোও করেছিলাম, যে পারফেক্টলি ইলাস্টিকের গ্রাফ কিরকম হবে, পারফেক্টলি ইনইলাস্টিকের গ্রাফ কেমন হবে, তারপর ইউনিট ইলাস্টিকের গ্রাফ কেমন, শুধু ইলাস্টিক, ইনইলাস্টিকের গ্রাফ কিরকম। এগুলো আমরা লাস্ট ক্লাসে সবগুলো
দেখেছিলাম। আপনাদের এই এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে ইলাস্টিসিটি ব্যাপারে? নো ম্যাম। আচ্ছা, আচ্ছা এখন আমরা দেখবো আমরা ইলাস্টিসিটি থেকে কোশ্চেনটা কিরকম হতে পারে? আচ্ছা আমরা ওটা একটু পরে দেখব। এখন আমরা দেখবো ইলাস্টিসিটি আমরা কিভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, ইলাস্টিসিটি যে ইকুয়েশনটা দেখালাম, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এটা আমরা আর একটু এলাবোরেটলি দেখবো যে আমরা কিভাবে ইলাস্টিসিটি ক্যালকুলেট করব। সো আপনার ইলাস্টিসিটি ক্যালকুলেশন হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। হ্যাঁ, আমরা যে মেথডটা ইউজ করব উই কল দিস মেথড মিড পয়েন্ট মেথড। মিড পয়েন্ট মেথডটা আমরা ইউজ করব। মিড পয়েন্ট মেথডটা কিভাবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড মানে বেসিক্যালি হচ্ছে আমরা কি দেখি, মানে ধরেন এটা আমার ডিমান্ড কার্ভ, ঠিক আছে, আমি এখানে আমার একটা প্রাইস পয়েন্ট, দিস ইজ পয়েন্ট এ এন্ড দিস ইজ পয়েন্ট বি। ধরলাম প্রাইস হচ্ছে P1, তখন আমি কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে আমার Q1। এখন কোনো এক কারণে ওই সেম গুডের প্রাইস কমে গেল, কমে P2 হয়ে গেল। তখন আমার প্রাইস কমলে আমরা জানি আমাদের ডিমান্ড কি হয়, বাড়ে। কিউ ডিমান্ড আমার চেঞ্জ Q1 থেকে Q2 হয়ে গেল। এখন আমি এই যে পয়েন্ট এ থেকে বি তে গেলাম, এটা আমার ইলাস্টিসিটিটা কত আমি সেটা দেখব। এর জন্য আমি ইউজ করব মিড পয়েন্ট মেথড। ঠিক আছে, মিড পয়েন্ট মেথডটা বেসিক্যালি কি করি আমরা, আমি মুভ করতেছি কোথায়, পয়েন্ট এ থেকে বি তে, মানে Q1 থেকে Q2। সো আমার ফার্স্টে হবে Q2 মাইনাস Q1 ডিভাইড বাই আমরা কি লিখি, Q1 লিখি না, বাট এখানে আমার যেহেতু মিড পয়েন্ট মেথড সো আমি এখানে Q1 আর Q2 এর অ্যাভারেজটা নিব, Q1 প্লাস Q2 বাই 2। সেম ভাবে প্রাইস চেঞ্জ হচ্ছে আমার কত, P2 থেকে P1 ডিভাইড বাই আমি প্রাইসের অ্যাভারেজটা নিব, P1 প্লাস P2 ডিভাইড বাই 2। সো আমার মিড পয়েন্ট মেথড ফর্মুলা হচ্ছে বেসিক্যালি এইটা। ঠিক আছে, এখন ধরেন আমি একটা এক্সাম্পল দেখি। এই সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন ইলাস্টিসিটির এক্সাম্পল? জি ম্যাম। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন এখানে কি বলেছে, লাস্ট মান্থ দ্য প্রাইস অফ রাইস ওয়াজ 55 টাকা পার কেজি and Salma purchased 20 kg. This month the price increased to 60 টাকা and she now buys 19 kg. যখন 55 টাকা পার কেজি রাইসের দাম ছিল তখন সালমা কিনেছিল 20 কেজি অফ রাইস। আবার যখন প্রাইসটা ইনক্রিজ করলো নেক্সট মান্থে, তখন প্রাইস ইনক্রিজ করলো 55 থেকে 60, তার কি হলো, রাইসের ডিমান্ড কমে গেল, সে 20 কেজির জায়গায় এখন কিনছে 19 কেজি রাইস। ক্যালকুলেট দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইউজিং দ্য মিড পয়েন্ট মেথড। এখন আমাকে কি বের করতে বলছে, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমি বের করব। এখন আমার কি হলো, প্রাইস ফার্স্টে প্রাইস কত ছিল, 55। প্রাইস P1, ফার্স্টে P1 ছিল আমার 55 কেজি, তারপরে প্রাইস ইনক্রিজ করে কত হলো, 60। সরি 60 কেজি, 55 টাকা।
প্রাইস ইনক্রিজ করলো আমার 60 টাকাতে। যখন প্রাইস আমার 55 ছিল তখন আমি কতটুকু সালমা কোয়ান্টিটি কিনেছে? 20 কেজি রাইস কিনেছে সে। যখন প্রাইস ইনক্রিজ করলো 60 তে, মানে P2 নতুন প্রাইস, তখন সে কোয়ান্টিটি কিনেছে 19 কেজি। এটা যদি আমি ডায়াগ্রাম করি, দেখেন একটু আগে যে ডায়াগ্রামটা করলাম ওরকমই হবে। প্রাইস হচ্ছে যখন 55 ছিল তখন সে কোয়ান্টিটি কিনেছে 20 কেজি অফ রাইস। যখন প্রাইস ইনক্রিজ করলো 60 টাকায় তখন তার কোয়ান্টিটি ডিমান্ড কমে হয়ে গেল 19। এখন আমি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা বের করব। তাহলে PED আমার কি মেথড বের করব? মিড পয়েন্ট মেথডটা ইউজ করব। মিড পয়েন্ট মেথডে কি হচ্ছে, ফার্স্টে Q2 মাইনাস Q1, ফার্স্টে কোয়ান্টিটি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, তারপর হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তাহলে কোয়ান্টিটি ডিমান্ডটা আমার কি ছিল? Q2 মাইনাস Q1। Q2 হচ্ছে Q হচ্ছে 19 মাইনাস Q1 হচ্ছে 20 ডিভাইড বাই এই Q1 আর Q2, এই যে Q1 আর Q2 এটার আমি অ্যাভারেজ করব। অ্যাভারেজ হচ্ছে 20 প্লাস 19 ডিভাইড বাই 2। অ্যাভারেজ ক্যালকুলেশন তো আপনারা মনে হয় জানেন যে আমার জয়টা নাম্বার থাকবে, লাইক A B C D, যদি 4টা নাম্বার থাকে সবগুলোকে আমি যোগ করব। A প্লাস B প্লাস C প্লাস D ডিভাইড বাই কয়টা নাম্বার? 4টা। সেটাকে দিয়ে ডিভাইড করব, সেটা হচ্ছে আমার অ্যাভারেজ। এখানে কয়টা আমার ভ্যালু আছে? 2টা, Q1 আর Q2। তাহলে Q1 এর আর Q2 কে আমি 2 দিয়ে ডিভাইড করব। এখন আমি পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস বের করব। তাহলে P2 মাইনাস P1, P2 আমার কত? 60, 60 মাইনাস P1 হচ্ছে 55 ডিভাইড বাই প্রাইসের অ্যাভারেজ। এই প্রাইসের আমি অ্যাভারেজ করব। অ্যাভারেজ কত? 60 প্লাস 55 বাই 2। এটা করলে কেউ ক্যালকুলেট করেন তো কত আসে, আমাকে একটু রেজাল্ট বল। ক্যালকুলেট করেছেন? ক্যালকুলেশনটা কি ডিফিকাল্ট লাগতেছে? -1/3 আসতেছে। কাইন্ডা। ম্যাম 0.59 এর মতো চলে আসতেছে, মানে ভুল হয়েছে রে। কত হচ্ছে? মাইনাসের 1/3। মাইনাস আমারও উপরে 0.512 মানে পুরাটা ক্যালকুলেট করেছেন নাকি? ইয়েস ম্যাম, আবার দেখতেছি। -1/3, রাইট? জি ম্যাম, -1/3 আসছে। কোথাও মনে হয় একটু ভুল হয়েছে। মাইনাসে আসার কথা, কারণ উপরে যেহেতু মাইনাস নিচে তো প্লাস, তো হ্যাঁ, টোটাল ভ্যালু মাইনাস। প্রবলেম না, মাইনাস ডেফিনেটলি আসবে। হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ, 19 মাইনাস 20 ডিভাইড বাই 20 প্লাস 19 ডিভাইড বাই 2, 65 মাইনাস 55। ঠিকই তো আছে ম্যাম। আপনাদের জন্য যদি ইজিয়ার হয় এই অপশনটা, লাইক আগে আপনারা মিড পয়েন্টটা ক্যালকুলেট করবেন, লাইক অ্যাভারেজটা, সেটাও আপনারা করতে পারেন।
ঠিক আছে? ধরেন আমি সাইডে করলাম। ফার্স্টে আমি অ্যাভারেজটা ক্যালকুলেট করব। অ্যাভারেজ অফ কোয়ান্টিটি। অ্যাভারেজ অফ কিউ কত? 20 প্লাস 19 ডিভাইড বাই 2। 20 প্লাস 19 ডিভাইড বাই 2 করলে কত আসে? 19.5। 19.5 ঠিক আছে? আবার আমি অ্যাভারেজ অফ প্রাইস বের করলাম। প্রাইসের অ্যাভারেজ হচ্ছে 60 প্লাস 55 বাই 2। সেটা আমার আসবে 60 প্লাস 55 ডিভাইড বাই 2। 67.5 রাইট, 57.5। এখন আমি ক্যালকুলেট করি। এখানে আমার আসছে কত? 19 মাইনাস 20 হচ্ছে -1 বাই এই যে এই অ্যাভারেজটা 19.5। আর নিচে থাকবে কত? 60 মাইনাস 55 কত? 5 আর 57.5। বুঝা গেছে? এই সলভ করলাম, আমার অ্যান্সার আসলো কত? -0.059। ঠিক আছে? এই কথা বলেছে। না না ম্যাম, ঠিক আছে এটা। -589 -0.059। এটা হওয়ার কথা তো 0.059 না, মানে 0.59। আচ্ছা, হোয়াট এভার দ্য অ্যান্সার ইজ, মানে আপনাদের ক্যালকুলেশনটা তো বুঝছেন। আই থিঙ্ক 0.59 এটা আসবে। জি ম্যাম। আচ্ছা, সো আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইলাস্টিসিটি আমরা ক্যালকুলেট করি এভাবে, which is called the midpoint method। আমরা মিডপয়েন্ট মেথডটা ইউজ করি সো দ্যাট আমাদের কারণ আমাদের যখন এই যে যে ডিমান্ড কার্ভটা আমি দেখাচ্ছি, সব পয়েন্টে যেন আমার ইলাস্টিসিটিটা আমার ক্যালকুলেশনে কোনো এরর না থাকে, এর জন্য আমরা মিড পয়েন্ট মেথডটা ইউজ করি, অ্যাভারেজটা ইউজ করি টু অ্যাভয়েড ক্যালকুলেশন এরর। ঠিক আছে? এটা গেল। এখন দেখেন, এটা আমার -0.59, কিন্তু আমরা ইলাস্টিসিটি কি নেগেটিভ রাখি? ইলাস্টিসিটি আমরা নেগেটিভ রাখি না, উই অলওয়েজ ইউজ দ্য অ্যাবসলিউট ভ্যালু। সো মাইনাসটা বাদ দিয়ে আমার রেজাল্ট আসবে 0.59। নেগেটিভ রাখলে এটা রং, নেগেটিভটা আমরা রাখি না, অ্যাবসলিউট ভ্যালু ইউজ করি। নেগেটিভটা আমরা নেগেটিভ সাইনটা ইগনোর করে আমরা অলওয়েজ পজিটিভ একটা ভ্যালু লিখি 0.59। এখন এই 0.59টা কি লেস দেন 1 নাকি গ্রেটার দেন 1? less than দিস ইজ লেস দেন 1। 0.59টা আমার লেস দেন 1। এখন দেখেন লেস দেন 1 হলে কি হয়? রাইট, যখন লেস দেন 1 তখন আমার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে ইনএলাস্টিক। ইনএলাস্টিক মানে আমার যে প্রাইসটা বাড়লো 55 থেকে 60 টাকা হয়ে গেল, আমার ডিমান্ডের রেসপন্সটা অনেক কম ছিল। আমার কিন্তু হুট করে যে প্রাইস বাড়ার কারণে যে আমি খুব বেশি চাল কেনা বন্ধ করে দিয়েছি তা না। প্রাইস একটু বাড়ছে, 55 থেকে 60 হয়ে গেছে, 5 টাকা বাড়ছে, বাট আমার ডিমান্ড অনলি 1 কেজি অফ রাইস কমে গেছে। এটা অনেক সময় নেগলিজিবলও হতে পারে, লাইক জিরো হতে পারে।
প্রাইস বাড়ছে, বাট রাইস যেহেতু আমাদের একটা নেসেসিটি ফুড, আমরা তারপরেও কি করবো, 20 কেজির জায়গায় 20 কেজি কিনবো। সো লেস দেন 1 মানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে আমার ইনএলাস্টিক। পার্ট বিটা কি বলছে, কমেন্ট অন দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর রাইস। সো যেহেতু আমার ইলাস্টিসিটি ফ্রম এ আমি পেলাম, মাই ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ 0.59 which is less than 1. So this is কি ইলাস্টিসিটি ইনএলাস্টিক ডিমান্ড। এটাই আমাকে জাস্ট এক্সপ্লেন করতে হবে যে আমার ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা হচ্ছে লেস দেন 1, দ্যাট মিনস ইট ইজ ইনএলাস্টিক। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ বলতে আমরা কি বুঝি? আমরা কারো আইডিয়া আছে রেভিনিউ ব্যাপারে? ইনকাম মাইনাস এক্সপেন্স। ইনকাম মাইনাস এক্সপেন্স। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে মানে বছর শেষে যেই টাকাটা আর কি মানে লেনদেন হয় পুরো অ্যামাউন্টটা আর কি। আচ্ছা, হ্যাঁ, অনেকটা ওরকম। ইনকাম মাইনাস এক্সপেন্স করলে বেসিক্যালি আমরা আসলে পাই প্রফিট। হ্যাঁ, প্রফিট আর রেভিনিউ এর মধ্যে ডিফারেন্স আছে। রেভিনিউ হচ্ছে যে আমরা বেসিক্যালি ধরেন আমরা সবাই সেলার, আমরা যে কোনো একটা আইটেম সেল করি, লাইক আমাদের ক্লোদিং এর বিজনেস আছে। এখন আমি আহ, যদি আমার ডেইলি রেভিনিউ এর কথা আমি চিন্তা করি বা মান্থলি রেভিনিউ যেটাই হোক, যে আমি আমার একটা ড্রেস, যে ড্রেসটার দাম ধরলাম 500 টাকা। ড্রেসের দাম হচ্ছে 500 টাকা। এখন আমি এই ড্রেস আমি সেল করেছি 5টা, ঠিক আছে? আজকের জন্য ধরলাম, বা এক মান্থের ধরলাম, বা যেটাই হোক, যে সেম একটা ড্রেসের দাম আমি, আমার ড্রেস 3 পিসটার দাম হচ্ছে 500 টাকা, এবং আমি এই 3 পিস আমি সেল করেছি 5টা। সো আমার রেভিনিউ হচ্ছে 2500 টাকা। মানে আমি এই সেম ড্রেস, যেটা 500 টাকা দিয়ে আমি সেল করলাম, এই সেম ড্রেস থেকে আমি আমি যে টাকাটা ইনকামটা পাচ্ছি, বেসিক্যালি রেভিনিউ কাইন্ড অফ হচ্ছে আপনার ইনকাম। রেভিনিউ হচ্ছে আপনার ইনকাম। আপনি 500 টাকা দিয়ে আমি 5টা ড্রেস সেল করলাম, যে টাকাটা পেলাম বায়ারের থেকে, সেটাই হচ্ছে আমার রেভিনিউ। বুঝা গেছে? রেভিনিউ হচ্ছে আপনার ইনকাম। আপনি সেল করে কত টাকা পেলেন সেটাই হচ্ছে আপনার রেভিনিউ। তাহলে রেভিনিউয়ে আমি আমার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটি। বুঝা গেছে? তাহলে রেভিনিউ ইকুয়াল হচ্ছে প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। এতটুকু বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন, এটা যদি আমার ডিমান্ড কার্ভ হয়, আমার ড্রেসের দাম হচ্ছে 500 টাকা, আমি সেল করেছি কতগুলো কোয়ান্টিটি, 5টা। তাহলে একটা ডিমান্ড কার্ভ থেকে, ডিমান্ড কার্ভের এই যে এরিয়াটা, এই এরিয়াটা আমি বলতে পারি দিস এরিয়া ইজ মাই রেভিনিউ। কেন? কারণ আমার রেভিনিউ হচ্ছে আমার প্রাইস ইন্টু কোয়ান্টিটি। দিস ইজ মাই প্রাইস অ্যান্ড দিস ইজ মাই কোয়ান্টিটি। সো আমার ডিমান্ড কার্ভের এই এরিয়াটা হচ্ছে আমার
রেভিনিউ। বোঝা গেছে? জি রেভিনিউ ম্যাম। হচ্ছে বেসিক্যালি আপনাদের ইনকাম। আপনারা একটা জিনিস যে দামে সেল করবেন এবং যতগুলো কোয়ান্টিটি সেল করবেন সেই টোটালটা সেখান থেকে যে টোটাল অ্যামাউন্টটা পাচ্ছেন সেটাই হচ্ছে আপনাদের রেভিনিউ। এখন আমি যদি ডিমান্ড কার্ভ দিয়ে ড্র করতে চাই, ডিমান্ড কার্ভে আমার একটা প্রাইস থাকে, যে প্রাইসে আমি সেল করলাম এবং আমি যতগুলো কোয়ান্টিটি সেল করলাম সেই কোয়ান্টিটিটাও আমি ডিমান্ড কার্ভ থেকে পাবো। সো এই অ্যামাউন্টের যদি আমি সেল করি 500 টাকা এবং আমি যদি 5টা কোয়ান্টিটি সেল করি, সো এই এরিয়াটা হচ্ছে আমার রেভিনিউ। ডিমান্ড কার্ভের এই এরিয়াটা থেকে আমি রেভিনিউ পাবো। বুঝে গেছে? এখন আমরা দেখি রেভিনিউ এর সাথে ইলাস্টিসিটির আসলে রিলেশনশিপটা কি। রেভিনিউ ইকুয়াল টু আমি পেলাম কি প্রাইস ইনটু কোয়ান্টিটি। ঠিক আছে? এখন আমি একটা এক্সাম্পল দেই আগে, যে ধরেন ইলাস্টিক ডিমান্ডের এক্সাম্পল। এক্সাম্পল কি হতে পারে? ধরেন আমি আইসক্রিমের এক্সাম্পল। আমি একটা আইসক্রিম খাই, বা যে আইসক্রিমের প্রাইস হচ্ছে ধরলাম 4 টাকা। যখন আইসক্রিমের প্রাইস 4 টাকা তখন সে সেল করতে পারে, কোয়ান্টিটি সে সেল করতে পারে ধরলাম 5টা। ঠিক আছে? এখন আইসক্রিমের প্রাইস বেড়ে গেল, আইসক্রিমের প্রাইস বেড়ে 10 টাকা হয়ে গেল। এখন আইসক্রিম কি আমাকে এটাই আইসক্রিম খেতে হবে এমন তো কথা নেই, তাই না? যখন আমাদের আইসক্রিমের প্রাইসটা বেড়ে গেল তখন আমরা চিন্তা করব যে আইসক্রিমের প্রাইস বেড়ে গেছে, আমি এটা খাবো না, আমি অল্টারনেটিভ আইসক্রিম খুঁজবো, কারণ আমার অনেক অল্টারনেটিভ অপশন আছে। ওই সেম 10 টাকার আইসক্রিম না কিনে আমি হয়তো আরো কম দামে আইসক্রিম কিনতে যাবো, বা 10 টাকা দিয়েই যদি আমি এই সেম আইসক্রিম কিনতে চাই, আমি তখন ভাববো 10 টাকা দিয়ে আমি আরেকটু ভালো আইসক্রিম কিনবো। তো এই আইসক্রিমের ডিমান্ডটা তখন কি হবে? অনেক বেশি কমবে না বাড়বে বলেন তো? কমবে। ডিমান্ড অনেক বেশি কমে যাবে, হয়তো আমি চিন্তা করবো আমি খাবোই না এই আইসক্রিম, ডিমান্ড জিরো হয়ে যেতে পারে। সো প্রাইস একটু বাড়ার কারণে আমার ডিমান্ডটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। আমি ধরলাম আমি খাবো না, অথবা আমি খাইলেও একটা মাত্র খাবো। তো এখন আমি যখন আমার প্রাইস 4 টাকা ছিল, ঠিক আছে, তখন আমার রেভিনিউ কত ছিল? 20 টাকা। রাইট। যখন আমার প্রাইস 4 আর কোয়ান্টিটি কিউ, তখন আমার রেভিনিউ হচ্ছে 20। এখন আমার প্রাইস ইনক্রিজ করলো, নিউ প্রাইস হচ্ছে আমার 10 টাকা আর কোয়ান্টিটি হচ্ছে আমার 1। এখন আমার নিউ রেভিনিউ হচ্ছে 10 ইন্টু 1, 10 টাকা। তাহলে আমার রেভিনিউটা কি হলো? আগে ছিল 20, এখন হচ্ছে 10। রেভিনিউ আমার কমে গেল না? রেভিনিউ আমার কমে গেল। প্রাইস ইনক্রিজ করলো, এর জন্য আমার রেভিনিউ কি হলো? কমে গেল। যখন আমার ডিমান্ড হচ্ছে ইলাস্টিক, যে কোনো জিনিসের, যে কোনো গুডের ডিমান্ডটা যখন ইলাস্টিক থাকে, এটা এক্সাম্পল দিলাম আইসক্রিমের ডিমান্ড। আরো ইলাস্টিক ডিমান্ড কিসের হতে পারে? মোবাইল ডেটা প্যাকেজ, যেটা আমরা ক্লাসে কথা বলেছিলাম, তারপর উবার রাইডস, এগুলো সব ডিমান্ড যখন ইলাস্টিক থাকে তখন আমার রেভিনিউটার সাথে প্রাইস আর রেভিনিউ এর রিলেশনশিপটা থাকে ইনভার্স। ঠিক আছে? প্রাইস আর রেভিনিউ এর রিলেশনশিপটা তখন আমার থাকে ইনভার্স রিলেশন। যে প্রাইস যদি বাড়ে তখন আমার রেভিনিউ কমবে, সিমিলারলি প্রাইস যদি কমে তখন আমার রেভিনিউ বাড়বে। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা দেখি ইনএলাস্টিক ডিমান্ডে কি হয়। ইনএলাস্টিক ডিমান্ডের এক্সাম্পল রাইসেরটাই ধরলাম।
ঠিক আছে, ধরেন প্রাইস অফ রাইস কি ছিল, প্রাইসটা ছিল 55 টাকা, তখন আমার কোয়ান্টিটি ছিল 20 কেজি, তখন আমার রেভিনিউ কত ছিল? 55 ইন্টু 20 কত হয়? ম্যাম 1100। তখন আমার 1100 টাকা রেভিনিউ ছিল, ঠিক আছে। জি ম্যাম। এখন আমার প্রাইস বেড়ে গেল, নিউ প্রাইস হচ্ছে 60 টাকা, প্রাইস আমার বাড়লো, তখন আমার কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ হলো অনলি টু 19 কেজি, আমার ডিমান্ড কমলো, আগে ছিল 20 কেজি, এখন আমি 19 কেজি রাইস কিনছি। এখন আমার নতুন রেভিনিউ কত? 60 ইন্টু 90 আসে 1140। তো আমার রেভিনিউটা দেখেন, আগে ছিল 1100, এখন আমার রেভিনিউ কি হলো? বাড়লো। প্রাইস প্রাইস বাড়লো না? প্রাইস বাড়লো, এর কারণে আমার রেভিনিউ কি হলো? ভালো। বাড়লো। কোয়ান্টিটি কিন্তু কমে গেছে, বাট কোয়ান্টিটি কিন্তু খুব সিগনিফিকেন্টলি কমেনি, 20 থেকে মাত্র 19 কেজি হয়ে গেছে। সো এর জন্য আমার দেখা যায় কি কোয়ান্টিটির এফেক্টটা কম, প্রাইস বাড়লো, এর জন্য আমার রেভিনিউও কমে যায়, মানে রেভিনিউ ইকুয়াল আমার কি? প্রাইস ইন্টু কোয়ান্টিটি। সো যখন আমার ডিমান্ডটা ইনইলাস্টিক হয়, তখন তো কোয়ান্টিটির এফেক্টটা খুব বেশি থাকে না, রেসপন্সিভনেসটা কম থাকে। সো প্রাইস বাড়লে তখন আমার রেভিনিউও বাড়ে, প্রাইস কমলে তখন আমার রেভিনিউও কমে। প্রাইসের সাথে রেভিনিউ এর রিলেশনশিপটা তখন থাকে ডাইরেক্ট রিলেশনশিপ, হচ্ছে ডাইরেক্ট রিলেশনশিপ, মানে হচ্ছে ডাইরেক্টলি রিলেটেড। ইনইলাস্টিক ডিমান্ডে প্রাইস অ্যান্ড রেভিনিউ আর ডাইরেক্টলি রিলেটেড, প্রাইস বাড়লে রেভিনিউ বাড়ে, প্রাইস কমলে রেভিনিউ কম। আর ইলাস্টিক ডিমান্ডে প্রাইস আর রেভিনিউ হচ্ছে ইনভার্সলি রিলেটেড, প্রাইস বাড়লে রেভিনিউ কমবে, প্রাইস কমলে রেভিনিউ বাড়বে। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আমাদের মিডের সিলেবাস এতটুকু পর্যন্তই থাকবে। আমরা আজকে জাস্ট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কিভাবে ক্যালকুলেট করি মিড পয়েন্ট মেথড দিয়ে, ওইটা আমরা দেখেছি। আর রেভিনিউ আর ইলাস্টিসিটির মধ্যে রিলেশনশিপ কি, রেভিনিউ আমরা কিভাবে বের করি, আমরা সেটা দেখলাম। কোয়েশ্চেন এরকমই থাকতে পারে, রেভিনিউ বের করতে হতে পারে, ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে হতে পারে। অ্যাসাইনমেন্টে ইলাস্টিসিটি নিয়ে কোয়েশ্চেন ছিল না। আমি আপনাদের সাথে আমি ওই ইয়েটা শেয়ার করেছি, ক্লাস প্র্যাকটিস এক্সাম্পল গুলো। সো ক্লাস ইলাস্টিসিটির যে ক্লাস প্র্যাকটিস এক্সাম্পল আছে ওগুলো প্র্যাকটিস করেন, আমি পারলে আরো দুই একটা এক্সাম্পল ওখানে অ্যাড করে দিব, ওগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর ম্যাম আপনি তো বলছিলেন ডেফিনেশন গুলোর একটা স্লাইড দিন স্যার। কোন ডেফিনেশন? ম্যাম হচ্ছে যে যেমন রেভিনিউ অথবা যে মানে যে ইন টোটাল ডেফিনেশন গুলো আছে ওইগুলোর হ্যাঁ, মানে class- ইলাস্টিসিটির যে লেকচারটা দিয়েছি, এখানে কিন্তু জাস্ট এখানে ইলাস্টিসিটি কি সেটার আমি ডেফিনেশন দিয়েছি, প্রাইস ইলাস্টিসিটি কি সেটা ডেফিনেশন লেখা আছে। আর রেভিনিউ এর যেটা, ওইটা তো আজকে ক্লাস দিব, মানে আজকে ক্লাস লেকচার তো এখনো দেইনি। সো ওইটা যখন আপলোড করব, বাকি যেটা দরকার ওইটা তখন ক্লাস লেকচারে আমি দিয়ে দিব। বেসিক্যালি ক্লাস লেকচারে যা আছে আপনারা ওগুলোই পড়েন, আর ক্লাসে যা দেখালাম সেগুলো। আর কোনো কোয়েশ্চেন আছে মিডের ব্যাপারে বা এই ম্যাম যা পড়ালাম? ডেফিনেশন আসতে পারে? এটাই আমি কিভাবে বলবো, মনে হয় না আসবে, বাট আমি আসলে মেইনলি ফোকাস করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা এটার ব্যাপারে। সো ডেফিনেশন আই ডোন্ট থিঙ্ক আমি দিব। সো শুধু শুধু ডেফিনেশন মুখস্থ করে লাভ নাই। আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আর রিভিউ ক্লাস একটা থাকবে ফ্রাইডে, ফ্রাইডে অথবা স্যাটারডে,
স্যাটারডে কখন নিলে ভালো হয় আপনাদের জন্য? ম্যাম সন্ধ্যার পর। জি ম্যাম, সন্ধ্যার পর। ম্যাম স্যাটারডে অলরেডি 3:30 থেকে একটা ক্লাস দিয়েছেন এক টিচার। আচ্ছা, আপনাদের ফ্রাইডে তো কোনো ক্লাস নেই, তাই না? ফ্রাইডেতে আমাদের ক্লাস আছে। ম্যাম অনেক ডিপার্টমেন্ট তো এই কোর্সে, সো মিক্স থাকবেই। হ্যাঁ, দ্যাটস ট্রু। আচ্ছা, আমি পোল তো খুলবো বলছি, তো দেখি পোল খুলে দেখি কবে ক্লাস নেই। হ্যাঁ, আর যেহেতু রিভিউ ক্লাস থাকবে, সো মিস হলেও তো প্রবলেম নেই, নতুন কিছু তো আর পড়াচ্ছি না। আচ্ছা ম্যাম। আর ক্লাসও হয়তো বা বেশিক্ষণে নিব না, জাস্ট রিভিউ করবো। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আই উইল জাস্ট অ্যান্সার দ্যাট, সেটাই। ঠিক আছে, এখন জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। জুনায়েদ হোসেন, নাইরিতা হালদার, প্রেজেন্ট ম্যাম। সাজিদ হাসান, নাহিয়ান খান, Yes, ma'am. সাদিয়াতুস সাদিকা, প্রেজেন্ট ম্যাম। নুসরাত জাহান ফারিয়া, প্রেজেন্ট ম্যাম। আদিব মাহমুদ, নূরজাহান তামান্না, লিওনা, মালিহা মুনোয়ারা, কাজী আদনান আশরাফুজ্জামান, Yes, ma'am. তাওহিদুল ইসলাম রাতুল, মল্লিক সাদিয়া বিনতে সিরাজ, মাহিয়া সিদ্দিকা, প্রেজেন্ট ম্যাম। ফরাজ রেজা খান, শেখ তৌসিফ রহমান, Present, ma'am. তারিকুল ইসলাম, Yes, ma'am. শ্লোক ভট্টাচার্য, শেখ সাফি আহমেদ, Present, ma'am. হাফিজুর রহমান তাওহিদ, তাওহিদ তো অসুস্থ, ওয়ামিয়া জাহিন চৌধুরী, প্রেজেন্ট মিস। শোয়েব হোসেন, Present, ma'am. তাসমিয়া আলিয়া রায়হান, প্রেজেন্ট ম্যাম। রিয়াজুল ইসলাম, Yes, ma'am. নুসরাত জাহান তাসনিম, প্রেজেন্ট ম্যাম। মাইশা মালিহা, প্রেজেন্ট ম্যাম। ইব্রাহিম আনিস, রামিশা হোসেন লুবাবা, প্রেজেন্ট ম্যাম। মাহমুদুল হাসান রাহাত, ইয়েস ম্যাম। নাজমুল হোসেন সিয়াম, Yes, ma'am. মুস্তফা হোসেন, Present, ma'am. রাফসান জানি, Present, ma'am. নাইমুল হক বিপ্লব, Present, miss. আফিয়া মুবাসিরা রহমান, মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাসনিম হাসান সাম্য, Yes, ma'am. আতিক শাহরিয়ার, Present, ma'am. সাকিবুল হক, Present, ma'am. সাফা মারওয়া তাসফিয়া, প্রেজেন্ট ম্যাম। নুসরাত জাহান আখি, মমতা ইসলাম দিশা, প্রেজেন্ট ম্যাম। আনাফ ইসলাম,
Present Miss. সাইফুজ্জামান দীপ্ত, Present ma'am. উম্মে তাবিতা হোসেন, প্রেজেন্ট ম্যাম। আল মুবিন হোসেন লিজন, মাহরাব হোসেন, Yes ma'am. রাসেল মোল্লা, ম্যাম আমার প্রেজেন্ট দিতে পারি নাই, আমি ডেস্কটপে ছিল, মাইক্রোফোন কাজ করে নাই। নামটা বলেন প্লিজ। ইব্রাহিম আনিস 080। ইব্রাহিম, ম্যাম আমি আফিয়া মুবাশিরা। আফিয়া, আর কেউ বাকি আছেন? ম্যাম 045 নামটা বলেন। নুসরাত জাহান আখি। ওই তো। আর কেউ? ম্যাম আমি প্রিভিয়াস ক্লাসে প্রেজেন্ট ছিলাম। নাম বলেন। আতিক শাহরিয়ার। আতিক শাহরিয়ার। আচ্ছা, আর কেউ আছে? ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। ম্যাম অ্যাসাইনমেন্ট আপনি যেমন কোশ্চেন দিয়েছেন, মিডের কোশ্চেন প্যাটার্ন কি ওই ধরনের হবে? মিডে কোয়েশ্চেন, হ্যাঁ অনেকটা ওরকমই থাকবে। আর ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন থাকতে পারে, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টের মতো কোয়েশ্চেন থাকবে। ম্যাম অ্যাসাইনমেন্ট যদি আমাদের একটু ভুল হয় তাহলে কি মার্কস কাটা যাবে? না, অ্যাসাইনমেন্টের সলিউশনটা আমি মিডের আগে আপলোড করে দেবো, দেখি সলিউশন দিয়ে দেবো। ম্যাম কয় মার্কের এক্সাম হবে? আচ্ছা, আপনাদের একটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে ফাইনালে ওয়েট হচ্ছে 40% রাখতে বলছে। সো আপনাদের ফাইনালে ওয়েট থাকবে 40%, আর মিড ওয়ান আর মিড টু মিলে থাকবে 30%। মিড মিড আমি দেখি 20-30 মার্কসের নিবো হয়তোবা, হ্যাঁ সেটা কনভার্ট করবো 15-এ। সো আপনাদের মিড ওয়ান আর মিড টু তে থাকবে 15-15-30 পয়েন্টস, ফাইনালে থাকবে 40 পয়েন্টস। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক, কুইজ এগুলোতে। ঠিক আছে? আই নো, বাট কিছু করার নাই, ডিপার্টমেন্ট থেকে এখন বলে দিয়েছে। এখন আমি চাইলে আপনাদের একটা মিড নিতে পারতাম, বাট আই থিঙ্ক যেহেতু এটা আপনাদের নন ডিপার্টমেন্টাল কোর্স, আপনারা অত হয়তো বা পড়াশোনা এটা তো করবেন না, তখন দেখা যাবে মিড একটা নিলে ওইটা খারাপ হয়ে গেলে পরে ফাইনালে তো 40% ওয়েট, সেখানে অনেক বেশি মার্কস থাকে, ওইটা আরো খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আগে ছিল 30%, মানে আমি যে কোর্স আউটলাইন দিয়েছি ওখানে আপনাদের ফাইনাল আছে 30%, সো এটা চেঞ্জ হয়ে হবে 40%। কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম মিড দুইটা নিয়ে যদি বেস্ট অন কাউন্ট করতেন তাহলে ভালো হতো ম্যাম। না, ওইটা হবে না, বেস্ট ওয়ান হবে না মিডের। হয়তো আমি কুইজের বেস্ট ওয়ান কাউন্ট করতে পারি, বাট মিড আমি দুইটাই নিব, কাউন্ট করতে হবে। তাহলে তো দুইটা মিড দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম কোশ্চেন মনে করেন যে কোন একটা কোশ্চেনের অ্যান্সার আমাকে কি বিস্তারিত লিখতে হবে, নাকি আমি জাস্ট কি পয়েন্ট গুলো লিখলে আমার হবে? কি পয়েন্টস লিখলেই হবে, বিস্তারিত মানে একটা জিনিস আমি মেনশন করতে চাই যে একটা কোয়েশ্চেনে যদি 5 পয়েন্টস থাকে, তার মানে এই না যে আপনাদেরকে 5 পাতা লিখতে হবে বা ফুল 1 পেজ লিখতে হবে। জাস্ট 5 পয়েন্টস মানেই ওখানে যেটুকু জাস্ট আস্ক করা হয়েছে অতটুকু লিখলেই হবে।
সুন্দর করে লিখলেই হবে। বাট খুব যে অনেক বেশি লাইন লিখতে হবে, আজাইরা জিনিসপাতি ওগুলো কোনো কিছু লেখার দরকার নেই। মানে আপনি ক্লাসে যেরকম পয়েন্ট করে করে আমাদেরকে পড়াইছেন ওইভাবে লিখলেও হবে? যে ওইটা একটু সুন্দর সেন্টেন্সে লিখলেই হবে। মানে আমি যে এভাবে লাইন দিয়ে ইনক্রিজ করেছে, ডিক্রিজ করেছে এই জিনিসগুলো না দিলেই হবে। ইনক্রিজটা লিখলেই লিখা যায়। মানে আমি যে সাইন দিয়েছি আপনাদেরকে সাইন দেওয়ার দরকার নেই। বোঝা গেছে? ম্যাম আবার একটু বলেন। মানে আমি তো ক্লাসে অনেক সময় কি করি যে ইনক্রিজ ডিক্রিজ এভাবে সাইন দিয়ে দেখাই না। আমি ক্লাসে জি পয়েন্ট পয়েন্ট করে পড়িয়েছি যাতে আপনারা কোনো পয়েন্ট মিস না করেন অথবা আপনারা স্টেপ বাই স্টেপ যাতে চিন্তা করে অ্যান্সার গুলো লিখতে পারেন। দ্যাট ওয়াজ মাই মোটিভ টু এক্সপ্লেইন অন দ্যাট ওয়ে ইন দ্য ক্লাস। বুঝছেন? ক্লাসে আমি জাস্ট ওইভাবে এক্সপ্লেইন করেছি যাতে আপনারা স্টেপ বাই স্টেপটা বুঝেন। সো আপনারা স্টেপ বাই স্টেপ বুঝে ওইভাবে জাস্ট এলাবোরেটলি একটু লিখলেই হবে। আমি যে সাইন দিয়েছি আপনারা পরীক্ষার হলে সাইন না দিলেও চলবে। পরীক্ষার হলে সাইন না দিয়ে আপনারা জাস্ট সেন্টেন্সে লিখেন যে এটা ইনক্রিজ করবে, দিস উইল ডিক্রিজ, এভাবে। ওকে ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ওয়েলকাম। আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে মেকআপ ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। মেকআপ ক্লাসে কি অ্যাটেন্ডেন্স থাকবে? মেকআপ ক্লাসে না অ্যাটেন্ডেন্স থাকবে, এটা জাস্ট রিভিউ ক্লাস থাকবে। আমি জাস্ট অল্প কিছুক্ষণ রিভিউ করে ক্লাস শেষ করে দেবো। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি সেখানে অ্যান্সার করবো। আচ্ছা, বাই।